মিয়ানমারের যে যুদ্ধ, যেখানে আমরা বলছি আমরা যেতে চাচ্ছি না, যে করিডোরের কথা বলা হচ্ছে, যে ওই বিদ্রোহীরা এই তাদেরকে স্টার্লিং সেবা দেওয়া হবে কিনা, তাদের জন্য এই স্টার্লিং ব্যবহার হবে কিনা, এটা নিয়েও অনেক প্রশ্ন করছেন অনেকেই। আপনার এখানে ছোট্ট করে আপনার মন্তব্য জানতে চাই। এই এত কিছু আমরা জানছি, এবং এটা কি ওই মানে মানে ওই কনফ্লিক্ট হচ্ছে কিনা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে আমাদের এই বরেণ্য ব্যক্তি পড়ে যাচ্ছেন কিনা, এটি আমি আপনার কাছে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। তো আজকে আসলে আমি একটু রূঢ় ভাষাতেই বলবো। সেটা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা তো, যখন তিনি ক্ষমতা ভার গ্রহণ করলেন, আমরা তো মনে করেছিলাম যে আমাদের জাতির একটা সৌভাগ্য যে তার মতো একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব তিনি ক্ষমতা গ্রহণ করেছেন। রাতারাতি একটা ম্যাজিশিয়ানের মতো তিনি দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে দেবেন, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে তিনি চলে যাবেন। এটাই তো আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসের প্রতি। এখন এই 8.5 মাসের মাথায় এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত স্বপ্নগুলোকে তিনি ধূলিসাৎ করে দিয়ে তিনি যে পথে হাঁটছেন সেটা আমাদেরকে খুব আতঙ্কিত করছে। তার প্রেস উপদেষ্টা আমাদের যে শফিক ভাই, তিনি আজকেও যে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কার সৃষ্টি করেছে। শফিক ভাই তিনি বলছেন, তিনি প্রথমে কিন্তু বলেছিলেন যে আমি সাংবাদিকতা পেশার মানুষ, এখন আমি এই দায়িত্বটা পালন করছি, এই দায়িত্ব পালন শেষে আমি কিন্তু আবার আমার পুরনো পেশায় ফিরে যাব। আজকে তার স্ট্যাটাসে তিনি বলছেন যে আমার পেশায় এখন ফিরে যাওয়ার মতো বাস্তবতা নেই, আমাদেরকে এখানে থাকতে হবে, দেশটাকে একদম গড়ে দিয়ে যেতে হবে, দেশটাকে একদম রাইট ট্র্যাকে আনতে হবে যাতে স্বৈরাচার আওয়ামী লীগ আর পুনরায় এখানে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অর্থাৎ আমাদেরকে দেশের স্বার্থে এখন এগুলো না করা পর্যন্ত আমরা যেতে পারবো না। তার মানে কি, তাদের মধ্যে কিন্তু ক্ষমতার একটা লোভ একদম চেপে বসেছে। তোমাদেরকে আমরা জনগণ ক্ষমতাতে বসাইছিলাম কি জন্য? যে হাসিনা চলে গেছে, তোমরা একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে, যেই জনগণ হাসিনার সময় আমরা দীর্ঘদিন ধরে আমরা ভোটার অধিকার থেকে বঞ্চিত ছিলাম, জনগণের সরকার এখানে গঠিত হতে পারেনি, তোমরা একটা জনগণের সরকার গঠিয়ে দিয়ে তোমরা চলে যাবে, এটাই তো আমাদের এক্সপেকটেশন ছিল। এখন তোমরা এসে নানা ধরনের সিচুয়েশন তৈরি করে এমন ধরনের একটা অবস্থা তৈরি করতে চাচ্ছ যে তোমরাই যাতে একটা আজীবনের বন্দোবস্তে থেকে যাও। তাহলে হাসিনার তোমাদের মাঝে পার্থক্য কি দাঁড়ালো? আর আপনি যদি হাসিনার সাথে কম্পেয়ার করেন ডক্টর ইউনূসকে, আমি তো মনে করি যে তিনি আরো এক কাঠি সরেস। আমরা হাসিনাকে বলতাম দলীয়করণের ক্ষেত্রে হাসিনা অনন্য অসাধারণ ছিল, তারপরে সে তার গোপালগঞ্জের লোকদেরকে চাকরি টাকরি দিয়ে সে একদম মানে আহ, এমন একটা অবস্থা করেছিল যে হাসিনার মতো এরকম দুর্বৃত্ত আর কে আছে, আমরা তো ইচ্ছা মতো সমালোচনা করতাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা তো আসলে এখন বাংলাদেশে বসে থেকে মিডিয়াগুলো করতে পারবে না। কারণ যদি করতে যায় তখন আপনি মব জাস্টিসের কালচার আছে, আপনি মব জাস্টিস করবেন, ওই মিডিয়া হাউসের নিচে গিয়ে আপনি হয়তো একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করবেন যে ওকে স্বৈরাচারের দোষর ট্যাগ লাগাই দিবেন, ট্যাগ লাগাই দিয়ে আপনি তার 12টা বাজায় দিবেন। তো এই জন্য ডক্টর ইউনূসের সমালোচনা তো বাংলাদেশে কেউ করতে পারে না। এখন কথা হচ্ছে কি ভাই, আমি নাজমুল সাকিব হাসিনারও যেভাবে সমালোচনা করছি, আমি ডক্টর ইউনূসকে সমালোচনা করতে কেয়ার করবো না। আর তোমরা যদি এতে এখন আমাকে হাসিনার দোসর বানাও, স্বৈরাচারের দোসর বানাও, আই ডোন্ট কেয়ার। কারণ আমি কি, আমি নিজে জানি আমি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কি বলেছি আমি জানি। অতএব আমাকে ট্যাগ মারবা, ট্যাগ মারো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি যা সত্য আমি তা বলবো। তো আজকে সেই অপ্রিয় সত্যগুলোই আমি বলবো, যেটা আমাদের প্রিয় শাহেদ আলম ভাই তিনি বলেছেন। তো আমি একে একে একটু সংক্ষেপে শুরু করতে চাই। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে তার যে নতুন ব্যবসা সব ইউনূসের, যে শিরোনামে শাহেদ ভাই এই ভিডিওটা বানিয়েছেন, আমি এটার সাথে একমত হয়ে এখন একে একে ডক্টর ইউনূসের কিছু আকাম কুকাম বা লোভ লালসা দর্শকদের সামনে আমি একটু তুলে ধরতে চাই, যেটা আমি জানি বাংলাদেশের গণমাধ্যম তুলে ধরতে পারবে না। প্রথম কথা হচ্ছে আপনার এই যে ডিজিটাল যে ওয়ালেট, এই ওয়ালেট সার্ভিসটা। তো এখানে আপনি বাংলা লিংক বলেন, রবি বলেন, এদের মতো একাধিক প্রতিষ্ঠান তারা কিন্তু এই পিএসপি লাইসেন্স পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু আবেদন করে রেখেছিল, সেই হাসিনার আমল থেকে তারা আবেদন করে রেখেছিল, যেগুলো কিন্তু ফাইলবন্দি হয়েছিল। এখন ডক্টর ইউনূস তিনিও ক্ষমতা আসার পরে কিন্তু এই রবি বলেন, বাংলা লিংক বলেন, যারা অনেক আগে থেকে আবেদন করে রেখেছিল, ওই ফাইলবন্দি, ওগুলো ফাইলবন্দি অবস্থাতেই রয়েছে, তাদের কাউকে কিন্তু পিএসপি লাইসেন্স দেয়নি। এখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পরে তিনি গ্রামীণ টেলিকমের যে ডিজিটাল ওয়ালেট সেবা, এটার নাম হচ্ছে সমাধান সার্ভিসেস লিমিটেড, এটার তিনি লাইসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এই সমাধান সার্ভিস লিমিটেড নামের এই যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি, এটার কিন্তু প্রাথমিক অনুমোদন হয়ে গিয়েছে। তো এর মাধ্যমে কি হলো, যে ডক্টর ইউনূস, এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? যে আপনি দায়িত্বভার গ্রহণ করলেন, এখানে রবি, বাংলালিংক
যারা আরো আগে আবেদন করে রেখেছিল তাদের আবেদনটা ফাইলবন্দি থাকলো, আর আপনার গ্রামীণ টেলিকমের সমাধান সার্ভিসেস লিমিটেড তাদের আপনি লাইসেন্স দিয়ে দিলেন, প্রাথমিক অনুমোদন দিয়ে দিলেন। তো এই যে ডিজিটাল ওয়ালেট সেবা, এটা থেকে কিন্তু প্রচুর মানে লাভের একটা সম্ভাবনা থাকে, আর্থিক লাভের। তো আপনি ক্ষমতায় বসে আপনি আপনার নিজের ধান্দাটা বাগায় নিলেন, আপনার গ্রামীণ টেলিকমকে আপনি ডিজিটাল ওয়ালেটের এই ব্যবস্থাটা দিয়ে দিলেন, যেখানে রবি বা বাংলালিংক তাদের আবেদনকে আপনি অগ্রাহ্য করলেন। তার মানে কি দাঁড়ালো? যে আপনি এখানে ক্ষমতায় বসে আপনিও আরেকটা হাসিনা হয়ে গেছেন, যে আপনিও হাসিনার মতো আপনি আপনার নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। এবং সেজন্যই আপনি এই ডিজিটাল ওয়ালেটের যে সার্ভিসটা, এটা সবার আগে আপনি গ্রামীণকে দিলেন, যেখানে আপনি উপেক্ষা করলেন বাংলা লিংকে, উপেক্ষা করলেন অন্যদেরকে। অর্থাৎ আপনি যে এখানে যে একটা পক্ষপাতিত্ব করেছেন এটা স্পষ্ট। এবার হুম। আমি দ্বিতীয় প্রসঙ্গে আসতে চাই, যে আমাদের দেশে যে আদম ব্যবসা যেটা আপনি বলছিলেন, যে জনশক্তি রপ্তানির সনদ, এই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই জনশক্তি রপ্তানির যে একটি মাত্র লাইসেন্স দেওয়া হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড তারা পেয়েছে। এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানুয়ারি মাসে মাসে যে লাইসেন্সটা দেওয়া হয়, এটা এই গ্রামীণ তাদের এই মালিকানাধীন এই গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসকে দেওয়া হয়েছে। এবং এই প্রতিষ্ঠানটি চলতি মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিরও তারা কিন্তু সদস্যপদ পেয়ে গেছে, অর্থাৎ ওই যে বায়রা সদস্যপদ তারা বাইরা। পেয়ে গেছে। তো এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসে তার এই আলাদিনের চেরাগ তিনি পেয়ে গেলেন, যে তিনি তার গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি জনশক্তি রপ্তানির লাইসেন্স তিনি বাগিয়ে নিলেন। তিনি তার এই যে ডিজিটাল ওয়ালেট সেবা সার্ভিস, যেটা সমাধান সার্ভিস লিমিটেড, তিনি সেটা বাগিয়ে নিলেন। আপনি দেখেন একটা মানুষের কত লোভ থাকে। আমি ডক্টর ইউনূস যিনি নিজেকে দাবি করেন যে আমি নির্লোভ ব্যক্তি, আমি একটা গ্রামীণ চেক ছাড়া আর কিছু করি না, একটা জুতা আমি ভালো মানুষ, তো তুমি এত ভালো মানুষ হলে তুমি তোমার কত কিছু লাগে, তোমার একটা ডিজিটাল ওয়ালেটের সার্ভিস ওইটাও তোমার কোম্পানির দেওয়া লাগবে, জনশক্তি রপ্তানি সনদ ওইটাও তোমার দেওয়া লাগবে, তোমার গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন ওইটাও তোমার দেওয়া লাগবে। তো তুমি ক্ষমতায় বসা পড়ে তোমার আর কি লোক লাগবে, আর কি লাগবে তোমার ডক্টর ইউনূস? তুমি এবার গ্রামীণ ইউনিভার্সিটির প্রসঙ্গে আসতে চাই। আপনি দেখেন এই লোকটা কত বড় মানে লোভী একটা লোক, যে সে ক্ষমতায় এসেছে একটা নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন সে দিয়েছে, এবং গ্রামীণ ট্রাস্টের অধীনে এই বিশ্ববিদ্যালয়টির নামটি হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। এবং এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। তো এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষ কতটা লোভী হতে পারে আপনি চিন্তা করে দেখেন, যে আমার একই সাথে আমার ডিজিটাল ওয়ালেট সেবা ওইটাও আমার লাগবে, আমার জনশক্তি রপ্তানি সনদ ওইটাও আমার লাগবে, আমার একটা ইউনিভার্সিটির অনুমোদন ওইটাও আমার লাগবে, আর কি কি লাগবে? এখানেই স্টার্লিং। তো শেষ না। স্টার্লিং। স্টারলিংক লাগবে, হ্যাঁ। এখানেই তো শেষ না টিটো ভাই, এখানে যদি শেষ হইতো তাহলে তো ভালো, মাত্র তো শুরু। আমি আরো বলি আপনারে, এই যে সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ উপদেষ্টা কাকে করা হয়েছে? নূরজাহান বেগমকে করা হয়েছে, যে নূরজাহান বেগমের এই সংক্রান্ত কোনো অভিজ্ঞতাই নাই। এখন এই নূরজাহান বেগম তার যেহেতু গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক, এই কারণেই কিন্তু এই যোগ্যতার ভিত্তিতে তাকে আপনি স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা বানিয়ে দিলেন। এবং আপনি দেখেন যে ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ, তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক একটা প্রধান সমন্বয়কারী হিসেবে তিনি নিযুক্ত করলেন। তিনি তার নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের 13ই আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছিলেন। পাশাপাশি আপনি দেখেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে উপদেষ্টা তার রয়েছেন, সে হচ্ছে আপনার এই যে খোদাবক্স। এই খোদাবক্স কে? এই খোদাবক্স হচ্ছে তার ওই চাটগাইয়া ভাই, চট্টগ্রামের ভাই। তো এখন কথা হচ্ছে আপনি আপনার পরিচিত সার্কেলের লোকজন, আপনার চাটগাইয়া ভাই ব্রাদার নিয়ে একটা চট্টগ্রাম সমিতি, গ্রামীণ চট্টগ্রাম এবং এনজিও সমিতি আপনি করে আপনি প্রমাণ করে দিয়েছেন যে হাসিনা যেভাবে গোপালগঞ্জের মানুষদেরকে তুষ্ট করত, তাদেরকে সুযোগ সুবিধা দিত, আপনি ঠিক একই সুযোগ সুবিধা আপনার নিজস্ব ভাই ব্রাদার চাটগাইয়া লোকজন আর আপনার গ্রামীণের লোকজনকে দিয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদেরকে বসিয়ে রাখছেন। এখানেই শেষ নয় টিটো ভাই, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25% থেকে কমে 10% করেছেন। এবং গ্রামীণ ব্যাংকে তিনি সরকারের কর্তৃত্ব কমানোর প্রস্তাব, অনুমোদন এবং অধ্যাদেশেরও ব্যবস্থা করেছেন। অধ্যাদেশ আকারে জারি করলেই কিন্তু এই গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামো ও কর্তৃত্বে বড় ধরনের পরিবর্তন আসবে। এবং গ্রামীণ ব্যাংকের উপর সরকারের কর্তৃত্ব কমিয়ে আইন সংশোধনের যে প্রস্তাবটি, এই প্রস্তাবটিতে ইতিমধ্যে সায় দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে আপনি দেখেন যে সে কিন্তু তার নিজের ব্যাংকটাকে কৌশলে সরকারের কর্তৃত্ব থেকে বাইরে এনে নিজের মতো যেমন খুশি তেমন করার যে বন্দোবস্ত, সেটাও কিন্তু তিনি করে ফেলছেন। অর্থাৎ এইটাকেই আমরা বলছি নতুন বন্দোবস্ত, যে আমার ব্যাংকটাকে আমি আমার মতো করে চালাবো সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে, সেটা তিনি করে ফেলছেন।
এখানেই শেষ নয়, তার যে গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা পরিশোধের যে রায়, এটা হুম। হাইকোর্ট থেকে তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন এবং 29শে আগস্ট রায়টি প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তো আমাদের টিটু ভাই, আমাদের সাকিব, আমাদের একটা মামলাও উঠানো হয় নাই। হ্যাঁ, এটা তো আরেকটা পয়েন্ট আপনি যেটা বললেন যে তিনি 666 কোটি টাকার কর মওকুফ করেছেন, তার নিজের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল স্বয়ংক্রিয়ভাবে সব মামলা প্রত্যাহার করেছেন। সেখানে আমার বিরুদ্ধে মামলা, আপনার বিরুদ্ধে মামলা, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা, কনক সরের বিরুদ্ধে মামলা, যারা আমার অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, আমাদের মামলাগুলোর কিছুই হয়নি। তো তার মানে কি দাঁড়ালো, যে তিনি আর হাসিনা চরিত্রগত দিক দিয়ে হাসিনা তো ওর থেকে অনেক বেটার ছিল মনে হচ্ছে। আমি যে ফিরিস্তি দিলাম ডক্টর ইউনূসের, আপনি দেখেন না এইরকম আত্মীয়করণ, এইরকম নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার দৃষ্টান্ত আর কে রেখেছে? এখন আমি একটা কথা বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট, আমার চট্টগ্রামের যারা ভাই ব্রাদার রয়েছেন, আপনাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। চট্টগ্রামের মানুষ আপনারা অনেক ভালো, কিন্তু আমি আপনাদের জন্য একটা সতর্কতামূলক কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, আপনারা দেখেন এই চট্টগ্রামের মানুষের উপরে কিন্তু একটা কলঙ্ক লেগেছে যে আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক দুর্বৃত্ত ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের এস আলম, যে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে। আর এখন আমাদের দায়িত্বে যিনি আছেন তিনিও চট্টগ্রামের ব্যক্তি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আত্মীয়করণ করে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে একটা নগ্ন দৃষ্টান্ত রেখেছেন। তো আপনাদের এক চাটগাইয়া ভাই এস আলম দেশের অর্থনীতির 12টা বাজায় দিয়ে গেছে, আরেক চাটগাইয়া ভাই ডক্টর ইউনূস এখন দেশের ক্ষমতায় বসে দেশটাকে লুটে পুটে খাওয়ার মিশনে রেখেছে। তো আমি আমার চট্টগ্রামের ভাই ব্রাদারকে বলবো যে আপনারা সময় থাকতে ওরে থামাতে পদক্ষেপ নেন এবং ওর বিরুদ্ধে আপনারা সবার আগে আওয়াজ তুলুন যে আমরা চট্টগ্রামবাসী ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে আমরা লজ্জিত, আমরা এস আলমের কর্মকাণ্ডে আমরা লজ্জিত। নাহলে কিন্তু চট্টগ্রামের লোকদের উপরে কিন্তু দিন শেষে একটা ব্লেম আসবে যে দেখেন এই চট্টগ্রামের লোকরা এরা কতটা নেপোটিজম করে, এরা কতটা আম, পক্ষপাতিত্ব করে, এরা কতটা ব্যক্তি কেন্দ্রিক কাজকর্ম করে। তো এই জন্য আমি বলবো যে এই এস আলম যেভাবে আপনাদেরকে একটা লজ্জা দিয়ে গিয়েছে সবচেয়ে বড় আর্থিক দুর্বৃত্ত হিসেবে, একই লজ্জা কিন্তু এই ডক্টর ইউনূস আপনাদেরকে দিবে বা দেওয়ার পথে তিনি হাঁটছেন। তাই আমি চট্টগ্রামের লোকদেরকে বলবো আপনারা ইউনূসকে থামান, আপনাদের নিজেদের চট্টগ্রামের মান সম্মান বজায় রাখার জন্য হলো ডক্টর ইউনূসকে থামান। এবং আপনাদের এই চাটগাঁয়া ভাই কিন্তু আপনাদেরকে ডোবাবে, আমাদের দেশকে তো ডুবাবে ডুবাবে, চট্টগ্রামের মান সম্মানও ডুবাবে।